আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ৪৩। লিখেছেন সালমা চৌধুরী। অযাচিত পরিস্থিতিতে মেঘ সংকুচিত হয়ে উঠেছে। নিষ্কলুষ মনে জমে থাকা ভয়, ভীতি আর অভিমানেরা অবেদিতে গুম হয়ে গেছে। আবির ভাইকে নিজের করে পাওয়ার যে উন্মাদনা এতদিন তাড়া করে বেড়াচ্ছিল, সেই উন্মাদনা পরিসমাপ্তি ঘটেছে আজ। আবিরের অনুষঙ্গে নিজেকে হারাতে বসেছে। আবিরের অপলক দৃষ্টি, নিঃস্বার্থ কণ্ঠ, হাস্যোজ্জ্বল চেহারা আর অনবিলাসিত ঘনিষ্ঠতা অবহসন করতে অনল্পে হিমশিম খেতে হচ্ছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে ঠিকই, তবে মেঘের মায়াবী আদলে নজর আটকে আছে। আবিরের অতৃষ্ণ চাহনিতে মেঘের বুকের ভেতরটা লজ্জায় হাঁসফাঁস করছে। অতর্কিত চিবুক নামিয়ে নিল আবির, সঙ্গে সঙ্গে দু আঙ্গুলে পুনরায় মেঘের চিবুক উঠিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই কি জানিস তোকে আজ কতটা সুন্দর লাগছে? মেঘ চোখ তুলে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কতটা? সমুদ্রের প্রভূত জলরাশি যতটা সুন্দর ঠিক ততটা। দেখতে প্রশান্ত হলেও সঙ্গীন। মেঘ মলিন হাসল। আবির পরপর শক্ত কণ্ঠে শুধালো, তোকে শাস্তিটা কেন দিয়েছি জানিস? বাজে কথা বলছি তাই? জি না। আপনি আমার সাজানো পরিকল্পনা নষ্ট করেছেন তার জন্য? আমি কি করেছি? আবির শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, 2টা বছর ধৈর্য রাখতে পারলেন, অথচ আর 2টা দিন ধৈর্য রাখতে পারলেন না। আমি বলেছিলাম আপনাকে আমি কোনো প্রকার প্রতিশ্রুতি দিব না, সরাসরি বিয়ে করব। মানে আজ আপনাকে বলবো, কাল বিয়ে করব, এমনটাই ভেবে রেখেছিলাম। আমার সবকিছু প্ল্যান করাই ছিল। আজ থেকে 2 দিন পর আপনাকে প্রপোজ করতাম, আর পরদিন গায়ে হলুদ, আর সবশেষে বিয়ে। কিন্তু আপনি অধৈর্য হয়ে আজই চলে এসেছেন। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার ছিল না, তাই নিজের সাজানো পরিকল্পনার কথা ভুলে আপনার ইচ্ছেকে প্রায়োরিটি দিলাম। আমার প্ল্যান ধ্বংস করার শাস্তি তো আপনাকে পেতেই হতো। মেঘের চোখ নামিয়ে নিয়েছে। এখন কথা বলতে একদম ইচ্ছে করছে না। এতদিন আত্মগোপনের থাকা অনুভূতিরা বারবার জানান দিচ্ছে। সম্মুখে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখলেই নিজের অস্তিত্ব বিলীন হতে বাধ্য। আবির মেঘের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তুই আমায় ভালোবাসিস? মেঘ ক্ষীণ সুরে বলল, হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। আর আপনি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটাই ভালোবাসি। আমার জন্য সব করতে পারবি? মেঘ কপাল কুঁচকে বলল, সব পারবো, কিন্তু আপনাকে ছাড়তে পারবো না। আজ যদি আবির অথবা পরিবার 2টা থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলি, তখন কি করবি তুই? বেছে নিতে পারবি আমাকে? মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, পারবো। আবির মলিন হেসে শুধালো, যদি বলা হয় আবিরকে ছাড়তে হবে তখন? মেঘ অতর্কিত আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ছাড়তে পারবো না, প্লিজ। আর যাই বলেন আমি সব মেনে নেব। বাসায় মেনে নিলে সারা জীবন আপনার সাথে থেকে যাব, তবুও কারো কথাই আপনাকে ছাড়তে পারবো না। আবির মেঘের চোখে মুখে মুছে ধীরে কণ্ঠে বলল, কাঁদতে বারণ করেছি না তোকে? মেঘ ভেজা কণ্ঠে বলল, বাসায় কি কোনোভাবে আমাদের মেনে নেবে না? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টার গত 3 বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা। ওনারা আমাকে অনেক ভালোবাসেন। একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন ওনাদের পাশে থাকতে হবে। আমি স্বইচ্ছায় কোনোদিন আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না। 3 বছরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এখনো করছি, শুধুমাত্র ওনাদের চোখে যোগ্য হওয়ার জন্য। প্রাইভেট কার কিনেছি, আলাদা কোম্পানি দাঁড় করিয়েছি, বাসা পর্যন্ত করেছি। ওনারা যদি শর্ত দেন, আমি আব্বু চাচু দেওয়া যে কোনো শর্ত মেনে নিতে রাজি, তবুও তোকে আমার লাগবে। কিন্তু ওনারা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় বা তোকে ছাড়ার কথা বলে, তখন আমি চুপ থাকতে পারবো না। পরিস্থিতি যদি এমন হয় যে বাসা থেকে বেরিয়ে আসতে হয়, আমি চুপচাপ বাসা থেকে বেরিয়ে আসবো, কিন্তু তোকেও তখন আমার সঙ্গে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস কর।
আমি তোকে কষ্টে রাখবো না, আর তোকে পরিবার থেকে বিচ্ছিন্নও করব না। কারণ আমি জানি আমার থেকেও তোর অনেক বেশি আবেগ জড়িয়ে আছে ওই বাসায়। কিন্তু কি করব বল, আমার যে তোকেই লাগবে, মানে লাগবেই। বাসায় মেনে না নিলে হয়তো কয়েকটা দিন একটু দূরে থাকতে হবে, তারপর আমি সব ঠিক করে দিব। জাস্ট কয়েকটা দিন। ফুপ্পির মতো 28 বছর পরিবার ছেড়ে থাকতে হবে না তোকে। আব্বু ছাড়া বাকি সবাইকে মানিয়ে নিতে পারবো, হয়তো আব্বু একটু ঝামেলা করবে। তবে যাই হোক, আজ তোকে আমার সাথে থাকতে হবে। থাকবি তো? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, থাকবো। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আবির মেঘকে বুঝিয়েছে, কি করতে হবে কি বলতে হবে সব বুঝিয়ে দিয়েছে। পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। বিকেল থেকে এই পর্যন্ত 24টা কল আসছে। ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। তানভীর কলের পর কল দিচ্ছে। মেঘকে নিয়ে ফিরলে বাসায় যেতে হবে। এদিকে আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান তিনজন মিলে অনেকগুলো কল দিয়েছে। দুপুরে মিটিং শেষে সিফাতের সঙ্গে আবিরের খুব রাগারাগি হয়েছে, আর এ- একটুর জন্যই হাতাহাতি হচ্ছিল। সিফাতের চালচলন আবিরের একদম পছন্দ না। ছেলেটা যতই ভালো সাজার নাটক করুক না কেন, আবির সামনে বারবার ধরা পড়ছে। কিন্তু আলী আহমদ খানের চোখে সিফাত খুবই ভদ্র ছেলে। আজ সকালে আলী আহমদ খান ল্যাপটপে সিফাতকে ফ্যামিলির ফটো দেখাচ্ছিল। আবির অফিসে ঢুকতেই সিফাতের কণ্ঠ কানে আসছে, মেঘ তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিয়ে দেননি কোনো কেন এখনো? একদিন সময় করে মেঘকে দেখতে যাব, সাথে সবার সাথে পরিচয় হয়ে যাবে। আলী আহমদ খান কথাটা তেমনভাবে গুরুত্ব না দিলেও আবিরের শরীর রাগে জ্বলজ্বল করছিল। আব্বুর সামনে কিছু বলতে পারছিল না, আবার চুপও থাকতে পারছিল না। তার উপর মিটিং থেকে বের হতেই দেখলো সিফাতের ফোনের স্ক্রিনে আবিরদের ফ্যামিলির ফটো। ফটোতে থাকা মেঘের ছবিটা বড় করে দেখছে। ওই ছবি দেখে আবিরের মেজাজ তুঙ্গে। রাগে চিৎকার করতেই সিফাত ছবি কেটে দিয়েছে। ইকবাল খান দ্রুত ছুটে আসেন। উনি কিছু না বুঝলো আবির অগ্নিমূর্তি ধারণকৃত রূপ দেখে টেনে হিঁচড়ে আবিরকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আলী আহমদ খান তখনও নিশ্চুপ ছিলেন। সবকিছুতেই ওনার মনে হচ্ছিল আবির সিফাতকে জব দিতে নিষেধ করেছিল, আর সেই ক্ষোভেই সিফাতের সাথে রাগারাগি করে। তার উপর আলী আহমদ খান বলে বসেন সিফাতকে বাসে থাকার ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে আবিরের রাগ 3 গুণ বেড়ে গিয়েছিল। আলী আহমদ খানের সাথে রাগারাগি করে আবির তখনই অফিস থেকে বেরিয়ে আসছিলেন। নিজের অফিসে এসে কেবিনে বসে 10 মিনিটের মধ্যে কল আসে। মেঘ শাড়ি পরে বাসা থেকে বেরিয়েছে। এক আব্বুর উপর মেজাজ খারাপ, সবকিছু মিলিয়ে বিরক্ত। তার উপর মেঘের আকস্মিক কর্মকাণ্ডে অনিচ্ছা সত্ত্বেও প্রেয়সীর কথা ভেবে বেরিয়েছিল, আর এখন হাসি মুখে মেঘকে সময় দিচ্ছে। তবে সেই বিকেল থেকে ফোন সাইলেন্ট করে রেখেছে। আজ যা হবে খানবাড়িতেই হবে। আবির মেঘের সাথে কথা শেষ করে মেঘকে নিয়ে নিচে আসলো। ততক্ষণে স্টাফদের প্রায় সবাই চলে গেছে। মিরাজ আর তার 2-3 জন ফ্রেন্ড বসে আছে। আবিরদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলল, ভাইয়া সবার খাওয়া শেষ, ওনারা যে যার মতো চলে গেছেন। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা, কিন্তু রাকিবরা কোথায়? মিরাজ ভারী কণ্ঠে বলল, রিয়া ভাবি কল দিয়েছে, উনি বোধহয় অসুস্থ। রাসেল ভাইয়াকে নিয়ে তাড়াহুড়ো করে গেছেন, কল দিয়েছিলাম রিসিভ করেনি। ও, রাকিব খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই খাওয়া হয়েছে। তোমরা খেয়েছো? না ভাইয়া, তোমরা খাওয়ার পর খাবো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নিলেই পারতে। আবির মেঘকে খাবার রেডি করে দিচ্ছে। আজকের সব খাবার রেস্টুরেন্ট থেকে আনানো। সন্ধ্যার দিকে মিরাজের ফ্রেন্ডরা খাবার নিয়ে আসছে, সাথে 1 টাইম প্লেট আর গ্লাসও নিয়ে আসছে। মেঘকেও সেই প্লেটে খাবার দিয়েছে আবির। মিরাজ আর ওর ফ্রেন্ডরা ছাদে গেছে। মেঘ জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? খেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ স্থির হতে পারছি না। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, যা হবার হবে। সারাদিন খানের আগে খেয়ে নিন, আমি খাইয়ে দিই। আবির আর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, বাব্বা, বউ বউ ফিল এসে গেছে নাকি? মেঘ ভেঙচি কেটে বলল, দেখি হা করুন তো। আবির কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। খেতে খেতে তানভীরকে কল দিয়ে কথা বলে নিয়েছে। মিরাজকে আগেই বলেছিল আবির শার্ট আর প্যান্ট নিয়ে আসার জন্য।
আবির পাঞ্জাবি পায়জামা পাল্টে শার্ট প্যান্ট পরে মিরাজদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। আজ মিরাজরা এখানেই থাকবে, আগামীকাল তানভীর এসে সবকিছু গুছিয়ে রেখে যাবে। যাওয়ার আগে মেঘ হলুদ আর সাদা সবগুলো গোলাপ একসঙ্গে শপিং ব্যাগে করে নিয়ে গেছে। আসার সময় সময়ে কিছুটা দূরত্ব থাকলো, এখন বাইকে বসেই মেঘ পেছন থেকে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আবির মুচকি হেসে নিজের এক হাতে মেঘের দু হাতের উপর রেখে উদ্বেলিত কণ্ঠে বলল, বাসায় উল্টাপাল্টা কিছু বললে এভাবে জড়িয়ে ধরতে পারবি তো? মেঘ আস্তে করে বলল, দেখা যাক আপনি পারবেন। আবির মৃদু হেসে বলল, অবশ্যই, আমি একদম কোলে নিয়ে চলে আসব। মেঘ মেকি সুরে বলে উঠল, আমিও দেখব আপনার কেমন সাহস। ওকে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ আবিরের প্রশস্ত পিঠে মাথা এলিয়ে আবিরের গায়ের গন্ধ উপলব্ধি করছে। অনেকটা পথ যাওয়ার পর মেঘ আচমকা ডাকলো, আবির ভাই। আবির তৎক্ষণাৎ ব্রেক কষলো। বাইক থেকে নেমে মেঘের মুখোমুখি দাঁড়িয়ে গুরুতর কণ্ঠে বলল, কথায় কথায় ভাই বলার অভ্যাসটা ত্যাগ করুন, আমি আপনার ভাই না, ওকে? মেঘ শান্ত সুরে শুধালো, ভাই না ডাকলে কি ডাকবো? আবির ডাকবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে বলল, আমি পারবো না। কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, আপনি জানেন না? আবির হাসতে হাসতে বলল, হায় রে কুসংস্কার। গত 2 বছরে আবির ভাই ডাকতে ডাকতে কান তবদা করে ফেলেছিল, এখন বলতেছিস স্বামীর নাম মুখে নিতে নেই? মেঘ মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, তখন আপনি আমার স্বামী ছিলেন না, চাচাতো ভাই ছিলেন, বুঝছেন? বুঝেছি, কিন্তু আর একবার যদি আবির ভাই বলেছিস তাহলে বাম হাতের কানের নিচে এমন থাপ্পড় দিব 3 দিন বেহুশ থাকবি। মেঘ হুংকার দিয়ে উঠল, তাহলে ডাকবো কি আমি? আবির নির্দ্বিধায় বলল, আহিয়ার আব্বু। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে প্রশ্ন করলো, আহিয়াকে? আবির মুচকি হেসে বলল, আমার মেয়ে। হোয়াট? আপনার মেয়ে আসলো কোথা থেকে? আবির দুষ্টামি সুরে বলল, মেয়ে আমার একার না, আমাদের দুজনের মেয়ে আহিয়া। মেঘ নিজের পেটে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের মেয়ে মানে? আমার তো এখনো বিয়েই হয়নি, মেয়ে কোথা থেকে আসবে? আবির নিঃশব্দে হেসে মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে বলল, আরে বোকা মেয়ে, আমি আমাদের অনাগত সন্তানের কথা বলছি। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বলল, ছি, আপনার কি লজ্জা লাগে না? ওমা, লজ্জা লাগবে কেন? এই যে আজে বাজে কথা বলছেন। হবু সন্তানের কথা বউকে বলতে গেলে যদি লজ্জা পেতে হয় তাহলে এই নির্লজ্জর জীবন আমি রাখবো না। মেঘ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ফাজলামি রেখে তাড়াতাড়ি বাসায় চলুন। আজ বাসায় যে কি হবে দেখা যাবে, আপনার জীবনেই ঘূর্ণিঝড়ে উড়ে যাবে। তখন এই আবিহা হাজার কেঁদেও তার বাপকেও পাবে না। আবির 2 আঙ্গুলে আলতোভাবে মেঘের নাক চেপে হেসে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আহিয়া আমার মেয়ে আর আপনি তার মা? মেঘ ফোঁস করে উঠে আবিরের হাতে চিমটি কেটে বলল, আপনি কি যাবেন? আবির উফ করতে করতে বাইকে বসলো। বাইক স্টার্ট দিতে দিতে তপ্ত সুরে বলল, অবোধ জামাইকে চিমটি কাটা মোটেই ভালো না। আল্লাহ, বিয়ের খবর নাই আর উনি জামাই জামাই করে বেহুশ হয়ে যাচ্ছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, বাসে মানলে বিয়ে 2-3 দিনের পরেই হবে, আর বাসে না মানলে রাতেই আপনাকে নিয়ে পালাবো। মেঘ আর কিছু না বলে আবারও আবিরকে জড়িয়ে ধরে বসলো। বুকের ভেতর চাপা কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। আজ বাসায় কি হতে চলেছে সেসব ভেবেই আতকে উঠছে বারবার। দীর্ঘ সময় পর মেঘ আবিরের পিঠে মাথা রেখে আস্তে করে ডাকলো, এই যে। আবির নিরুত্তর। মেঘ আবারও ডাকলো, এই যে, শুনছেন? আবির এবারও নিরুত্তর। মেঘ গলা খাকারি দিয়ে মায়াবী কণ্ঠে বলল, আহিয়ার আব্বু? হুম, আহিয়ার আম্মু, বলো। মেঘ উদাসীন কণ্ঠে শুধালো, আমার জন্য এত কিছু করলেন অথচ একবারের জন্য লাভ ইউ বা ভালোবাসি বললেন না কেন? ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? দুজন দুজনের অনুভূতি বুঝতে পারাটা কি ভালোবাসা নয়? দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতে চাইলে ভালোবাসি শব্দটা কি বলতেই হবে? মেঘ উত্তর খুঁজে পেল না। সত্যিই তো, একজন আরেকজনের অনুভূতি বোঝা, পাশে থাকা, চাওয়া পাওয়া মূল্যায়ন করা, দুজন দুজনের সম্মান করা, এগুলোই তো ভালোবাসার প্রতীক।
মুখ ফুটে ভালোবাসি না বললেও বাবা মায়ের আমৃত্যু সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে সারা জীবন পাশে থাকেন। ভাই বোনের সম্পর্কের কেউ কাউকে ভালোবাসি বলে না, অথচ কারো কোনো সমস্যা হলে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে কোনো ভালোবাসি কিংবা লাভ ইউ শোনার এত প্রবণতা সবার মাঝে? প্রতিনিয়ত ভালোবাসি বললে কি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া যায়? মেঘ আবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আর কিছু বলার বা শোনার ইচ্ছে নেই মেঘের। বাসার কাছাকাছি আসতে বেশ কিছুটা সময় লেগেছে। বাসা থেকে কিছুটা দূরে বাইক থামিয়েই দুজনেই নামলো। পরপর কল দিল তানভীরকে। তানভীর অনেকক্ষণ অপেক্ষা করে কিছুক্ষণ হলো একটা কাজে গেছে, আসতে একটু সময় লাগবে। কয়েক ঘন্টা শাড়ি পরে হাঁটা চলা করায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আবির মেঘের শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, একা যেতে পারবি নাকি তানভীর আসা পর্যন্ত অপেক্ষা করবি? যেতে পারবো। শুন, কারোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিবি। আচ্ছা, যাবো এখন? হুম। মেঘ গোলাপগুলো হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছে। আবির নিষ্পলক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। মেঘ কিছুদূর যেতেই আবির উচ্চস্বরে ডাকলো, মাহাদিবা খান। মেঘ। মেঘ সহসা থমকে দাঁড়িয়ে পিছনে ফিরল। আবির পূর্বের ন্যায় আবারও বলল, সাজ্জাদুল খান আবিরের মিসেস হবার প্রস্তুতি নিন। খুব শীঘ্রই আপনি আমার বেগম হচ্ছেন। মেঘ অবাক লচনে তাকিয়ে নিঃশব্দে হাসলো। হাত নেড়ে বিদায় নিয়ে সামনে ঘুরলো। এক পা বাড়াতেই আবির উদ্ভট কণ্ঠে আবার বলল, আই লাভ ইউ মেঘ, আই লাভ ইউ। মেঘ অতর্কিত ঘুরে দাঁড়ালো, আশ্চর্য নয়নে তাকালো আবিরের মুখের দিকে। দেখে লাভ ইউ শোনার অনুমাত্র ইচ্ছেও মেঘের ছিল না। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে নিজের আবেগ আটকে রাখতে পারলো না। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আবিরকে। আহ্লাদি কণ্ঠে বলল, আই লাভ ইউ সো মাচ। আবির মেঘের মুখটা তুলে কপালে বারবার চুমু খেয়ে শান্ত সুরে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমৃত ভালোবাসি তোকে। মেঘের বিস্মিত আখি যুগল আবিরের চোখে নিবদ্ধ। ফাঁকা রাস্তা, কিছুটা দূরে থাকা ল্যাম্পপোস্টের আলো আবিরের শ্যামলা চেহারায় পড়ছে। মেঘ সেই মায়াময় আদলে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, আপনি এত কিউট কেন? আবির মৃদু হেসে বলল, এখন কিন্তু শাস্তি দিব। মেঘ তৎক্ষণাৎ আবিরকে ছেড়ে কিছুটা সরে দাঁড়ালো। পরপর থমথমে কণ্ঠে শুধালো, ভালোবাসি বলবেন না তো এখন বললেন কেন? আবির তপ্ত সুরে বলল, আমি তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না, তাই। মেঘ অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আমার খুব ভয় হচ্ছে। আবির হিজাবের উপর দিয়ে মেঘের দুগালে হাত রেখে চাপা সুরে বলল, আমি আছি তো তোর পাশে, ভয় কিসের? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচড় পড়তে দেব না। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রইল। মেঘের সামনের কিছু প্রকাশ করতে না পারলেও আবিরের বুকের ভেতর ভয়ঙ্কর তোলপাড় চলছে। কি হবে বা হতে চলেছে সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। মনে আতঙ্ক বাধা বেঁধেছে অনেক আগেই। তার উপর দুপুরে আব্বুর সাথে রাগারাগি করে অফিস থেকে বেরিয়েছে। সারাদিন আব্বুর ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। মেঘ বাসায় ঢুকে গেছে। আবির পকেট থেকে ফোন বের করতেই দেখলো আলী আহমদ খানের কল আসছে। আবির এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলটা রিসিভ করলো। আবির কিছু বলার আগে আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির তুমি কি শুধরাবে না? কলের পর কল দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি, অথচ তোমার কোনো খবর নেই। এত কিসের রাগ তোমার? আবির শান্ত সুরে বলল, বলুন। আমি কি বলবো? কি বলতে বাকি রেখেছো তুমি? রাজশাহী অফিসে সমস্যা হয়েছে, বিকেলের দিকে খুব মারামারি হয়েছে। এখনো পরিস্থিতি ভালো না। তোমার চাচুর শরীর খারাপ, অফিসেই আসেনি। এদিকে তুমি সারাদিন ধরে রাগ করে বসে আছো, বাধ্য হয়ে এখন আমাকেই যেতে হচ্ছে। আবির উত্তেজিত কণ্ঠে বলল, আপনি যাচ্ছেন মানে? আপনাকে কোথাও যেতে হবে না, আমি এখনই আসছি। আলী আহমদ খান রাগান্বিত কণ্ঠে বললেন, ব্যবসা যেহেতু আমার, সব দায়ও আমারই। মরি আর বাঁচি ব্যবসা করেই যাব। তোমরা তোমাদের রাগ নিয়ে থাকো। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? বাস স্ট্যান্ডে। আমি আসতেছি এখনই। আসতে হবে না, আসতেছি আমি।
এদিকে মেঘ শাড়ির আঁচলে নিচে ফুল আর আংটি পরিহিতা হাত লুকিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে মালিহা খান আর আকলিমা খান কাজ করছেন, আর কেউই নেই। এই সুযোগে মেঘ দ্রুত চলে যাচ্ছে। মালিহা খান অকস্মাৎ মেঘকে দেখে ডেকে উঠলেন, শাড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? এত রাত করে বাসায় আসছিস কেন? মেঘ ছোট করে বলল, ঘুরতে গিয়েছিলাম। মেঘ আর কোনো কথা না বলে দ্রুত নিজের রুমে চলে গেছে। একদম শাওয়ার শেষ করে বিছানায় শুয়েছে। বন্যার কথা মনে হতেই হঠাৎ বন্যার কাছে কল দিল। আজকের সব ঘটনা একে একে বলেছে। আবির দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছালো। আলী আহমদ খান ব্যাগ নিয়ে বেঞ্চে বসে বসে চা খাচ্ছেন। আবির সামনে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু, আপনি বাসায় যান, আমি যাচ্ছি। এভাবে কিভাবে যাবে? বিকেলে থেকে অনেক অনবরত কল দিচ্ছি তোমাকে, ইকবাল, এমনকি মোজাম্মেল খানও দিয়েও দিয়ালাম, আর তুমি কি করলে? কল রিসিভ করার প্রয়োজন মনে করলে না, এখন এসে বলেছো তুমি যাবে। মজা করছো? সরি আব্বু, আর এমন হবে না। আলী আহমদ খান রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিলেন, এখন সরি বলতে হবে না, যাও, রাগ করে গাল ফুলিয়ে বসে থাকো। প্রয়োজনে 7 দিন বসে থাকো, আমি চলে যাচ্ছি, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। আবির শীতল কণ্ঠে বলল, সরি আব্বু, আর এমন করবো না, রিয়েলি সরি, এই আমি কানে ধরছি। আলী আহমদ খান চায়ের কাপ রেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে আবিরের হাতে হাত আটকে বললেন, কানে ধরতে হবে না, বাবা মায়ের কাছে সন্তানের হাজারটা ভুলও কিছুই না। আবির মলিন হেসে বলল, রাজশাহী আমি যাচ্ছি, আপনার এই শরীর নিয়ে এতদূর যেতে হবে না। তুমি তো জামা কাপড় পর্যন্ত নিয়ে আসোনি, কিভাবে যাবে? দু একটা জামা কাপড় কিনে নিব, সমস্যা নেই। তোমার বাইক কি করবা? তানভীর এসে বাইক আর আপনাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি ওকে কল দিচ্ছি। ঠিক আছে, যাও, কিন্তু আজকের ঘটনার মতো যদি ওখানেও কারোর সাথে রাগারাগি করেছো আর আমার কানে খবর আসছে, তাহলে তুমি কানে ধরেও মাফ পাবে না, এই আমি বলে দিলাম। আবির ধীর কণ্ঠে বলল, কারোর সঙ্গে রাগারাগি করব না, কিন্তু আমি ফেরার পর আপনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, হ্যাঁ, কি বলবা এখনই বলো। আবির মৃদু হেসে বলল, এখন না, রাজশাহী থেকে এসে বলবো। আচ্ছা, তোমার ইচ্ছে, ওখানে যদি বেশি সমস্যা হয় তাহলে জানিও। মোজাম্মেল এর শরীর ভালো হলে ওকে পাঠাবো। আচ্ছা। বাস ছাড়ার সময় হয়ে যাচ্ছে। আবির টিকিট নিয়ে বাসে উঠে বসেছে। তানভীর এসে অনেকক্ষণ পর আলী আহমদ খানকে নিয়ে গিয়েছেন। আবির রাজশাহী যাচ্ছে দেখে তানভীর থম মেরে দাঁড়িয়ে আছে। বড় আব্বুর সামনে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিয়েছে। আলী আহমদ খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চলো এখন। তানভীর ভারী কণ্ঠে বলল, জি। আবিরের বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আবির মেঘকে কল দিল। মেঘ বন্যার কল কেটে আবিরের কল রিসিভ করে চিন্তিত সুরে জানতে চাইল, কোথায় আপনি, আর কখন আসবেন? আবির ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাকে ইমার্জেন্সি কাজে রাজশাহী যেতে হচ্ছে, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তোকে যা বলি একটু শুন, হাতের আংটিটা খুলে কোথাও লুকিয়ে রেখে দে, আমি আসলে আবার পরিয়ে দিব। আর এই 2-3 দিন খুব বেশি সাবধানে থাকবি, প্রয়োজনে সারাদিন ঘুমাস, তবুও বাসার কারো মুখোমুখি হোস না। বাসায় কোনো মেহমান আসলে বা তোকে দেখার নাম করে কেউ আসলে ভুলেও সামনে যাস না। আর অবশ্যই আমাকে জানাবি, সামান্য কোনো বিষয়ে বাড়াবাড়ি করতে যাস না। সামান্য কোনো কারণে তোর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে, যেভাবে রেখে গেলাম 3 দিন পর যেন সেভাবেই পাই। একটা কথা মনে রাখিস, তোর কিছু হলে আমি সত্যি মরে যাব। আমি তোকে নিজের থেকে বেশি ভালোবাসি। ঢাকা রাজশাহী মহাসড়কের প্রদীপ্ত সড়ক বাতির অতিশয় আলোয় ভিড়ের আবির অন্তর্গানের মনে উদ্দীপ্ত চাঁদের পানে চেয়ে আছে। অদৃষ্ট অভিশঙ্কায় আবিরের ভ্রুযুগল কুঁচকে আছে, চেহারার লাবণ্য ফিকে হয়ে গেছে। আকাশের উজ্জ্বল চাঁদের আনমনেই নিজের চাঁদকে খুঁজছে। হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে আওতায় রাখার প্রিয়তমাকে মনের কথা জানিয়ে এখন নিজেই কুষ্ঠিত হচ্ছে। মেঘকে আংটি খুলে রাখতে বলেছে ঠিকই, কিন্তু মেঘ যে আংটি খুলে রাখার মেয়ে না, এটাও আবিরের অজানা নয়। গত বছরের দেওয়া ডায়মন্ড রিংটা প্রথম প্রথম আঙ্গুল থেকে খুলতেই চাইতো না মেঘ। আকলিমা খান, হালিমা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন, এটা কিসের রিং, কে দিয়েছে, ডায়মন্ড কিনা। আবির আর তানভীর বহু কষ্টে ওই সিচুয়েশন সামলেছিল।
তখন অনেক মেয়েকে বুঝিয়ে আংটি খুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে এবার আর সেই সামর্থ্য নেই। মেঘের মনে এখন আর কোনো দ্বিধা নেই, নেই কোনো আতঙ্ক। অথচ আবিরের পরিশ্রান্ত মস্তিষ্কের আতঙ্ক ক্রমে ক্রমে বেরিয়ে চলেছে। ভেবেছিল আজ বাসায় কথা বলে যা হোক সিদ্ধান্ত নিয়ে নিবে, কিন্তু পরিস্থিতি যে তার অনুকূলে ছিল না। আবিরের এখন সবচেয়ে বড় ভয় সিফাত নামক ছেলেটাকে নিয়ে। নিজের গ্রামের ছেলে বলে আলী আহমদ খান তাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার ছোটখাটো ভুল, খারাপ দৃষ্টি, বাজে আচরণ কোনো কিছুই যেন চোখে পড়ে না ওনার। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটতে আবির রাজশাহী পৌঁছেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে 9টার পর মেঘকে কল দিতে দিতে রেডি হতে লাগলো। তারপর দুবার কল দিয়ে করেছে, কিন্তু রিসিভ হয়নি। এদিকে আবির এসেছে শুনে অফিস থেকে বারবার কল আসছে। আবির তাড়াহুড়ো করে অফিসে চলে গেল। তানভীর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্পারো ড্রিম হাউস এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল আবিররা যা কিছু অগোছালো রেখে আসছিল সব গুছাতে হবে, বাসা পরিষ্কার করাতে হবে, তাছাড়া বাসার কিছু কাজও বাকি ছিল, সেগুলো করাতে হবে। কাজ শেষ করতে কমপক্ষে 12টা থেকে 1টা বেজে যাবে। এদিকে বন্যা ক্লাসে একা একা ঝিমাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মেঘ কেউই আজ ক্লাসে আসেনি। খুব বোরিং লাগছে। মিনহাজদের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। ক্লাস শেষে সবার আগে বের হয়ে কিছু দূরে এগোতে একটা ছেলেকে দেখলো। পিছন থেকে দেখতে অবিকল তানভীরের মতো। বন্যা আনমনে হেসে এগিয়ে গেল সেদিকে। পরশুদিন রাতে প্রায় 3টা পর্যন্ত তানভীরের সাথে কথা হয়েছিল বন্যার। পুরোটা সময় মেঘ আর আবিরকে নিয়েই কথা হয়েছিল। ওদের কথা শেষ করে তানভীর যেই বন্যাকে নিজের কথা বলতে যাবে, ততক্ষণে বন্যা অর্ধ ঘুমে তলিয়ে গেছে। তানভীর দু একবার মৃদু সুরে ডেকেছে। বন্যা ঘুমের ঘোরে শুধু হু হু করেছিল। তারপর বন্যা আর কিছুই মনে নেই। গতকাল সারাদিন একবার তানভীরের সাথে কথা হয়েছিল, সেটাও মেঘের ব্যাপারে। মেঘকে সবকিছু বলে দিয়েছে কিনা সেটাই শুধু জিজ্ঞেস করেছিল। বন্যা হ্যাঁ বলায় তানভীর রাগী সুরে বলেছিল, আমি শুধু তোমাকে জানিয়েছি, আর তুমি না বুঝে সেটা বনুকে বলে দিলা। সকালে উঠে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। সেই যে কল কেটেছিল, এখন অবধি তানভীরের কোনো কল বা মেসেজ আসেনি। বন্যা ভিতরে ভিতরে কষ্ট পেলেও সেটা প্রকাশ করতে পারছে না। তানভীরকে কল দেওয়ার সাহসও পাচ্ছে না। বন্যা ছেলেটার কাছাকাছি গিয়ে পেছন থেকে ডাকলো, শুনছেন? ছেলেটা পিছন ঘুরতে বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠেছে। ছেলেটা মলিন হেসে বলল, জি বলুন। বন্যা কাশতে কাশতে বলে উঠল, সরি ভাই, সরি সরি, আমি অন্য কেউকে ভেবেছিলাম। সে ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে একটু রাগী সুরে জিজ্ঞেস করলো, কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট? বড় ভাইদের ডেকে আবার সরি বলছো? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, বোটানি সেকেন্ড ইয়ার। কোথাও কি লেখা আছে বড় ভাইদের ডাকা যাবে না? আমি অন্য একজন ভেবে ডেকেছিলাম, যেহেতু উনি সে না তাই সরি বলেছি। ইচ্ছাকৃত ভাই ডেকে সরি বলতে আসিনি। মুখে মুখে কথা বলছো আবার, এজন্যই বলি মেয়ে মানুষ আসলে ভেজাল। বন্যা একটু রাগে সুরে বলল, আজব মানুষ তো। বন্যা যে ছেলেকে ডেকেছিল ওই ছেলে এবার দুজনকে থামিয়ে বন্যার উদ্দেশ্যে বলল, সরি, ওর কথায় কিছু মনে করো না আপু। বেচারার 3 দিন হলো ব্রেকআপ হয়েছে, সেই কষ্টে এমন করতেছে। বন্যা মুখ ফুসকে বলে ফেললো, ঠিকই আছে, মেয়েদের সাথে এমন আচরণ করলে ব্রেকআপ হবেই। দুজন কপাল কুঁচকে রাগে রাগে ভাব নিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যার মনের কথা মুখ ফুসকে বেরিয়ে গেছে, এটা বুঝতে কিছুটা সময় লাগলো। সঙ্গে সঙ্গে বন্যা মুখ চেপে পালালো। মিনহাজ আর তামিম এগিয়ে এসে চিন্তিত সুরে জানতে চাইলো, এভাবে ছুটছিস কেন, আর ছেলেগুলোই বা কে? বন্যা নিজের কপাল চাপড়ে থমথমে কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম উনি। মিনহাজ কিছুটা ভাব নিয়ে জিজ্ঞেস করলো, উনিটা আবার কে? বন্যা লাজুক হেসে বলল, আমার ননদের একমাত্র ভাই। দুজন মেকি সুরে একসঙ্গে বলে উঠল, ও। বন্যা রাগী সুরে বলল, ফাজলামো করিস না। মিনহাজ হেসে জিজ্ঞেস করলো, তানভীর ভাইয়াকে মিস করছিস? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ল, মুখে কিছুই বলল না। তামিম স্বাভাবিক কণ্ঠে বলল, মিস করছিস না বলেই তো চোখের সামনে শুধু ভাইয়াকেই দেখছিস। বন্যা আস্তে করে বলল, আমার মনে হয়েছিল উনি। মিনহাজ ধীর কণ্ঠে বলল, প্যারা নিও না, ভিটু ভাইয়া আসতেছে। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, উনি আসবে সত্যি? তামিম মিনহাজের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, দেখছিস, এই বলেছে মিস করে না।
যেই আসছে শুনছে অমনি লাফাই উঠছে। মেয়ে মানুষ বুক ফাটবে তো, তবুও মুখ ফুটবে না। বন্যা ঠোঁট ফুলিয়ে বলল, এখন বল উনি সত্যি আসবে কিনা। উনি না আসলে আমি বাসা চলে যাব, বিকেলে টিউশন আছে। তামিম ঠোঁট বেঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমরা এত কিছু জানি না, নিজের দরকার নিজে কল দিয়ে দেখেন। আমাদের কাজ কাজ আছে, আসছি। মিনহাজ আর তামিম চলে যাচ্ছে। বন্যা আশপাশ তাকিয়ে দেখলো ওই ছেলেগুলোকে আর দেখা যাচ্ছে না। এদিক তানভীর আসবে কিনা এটাও বুঝতে পারছে না। বন্যা এক জায়গায় বসে সাহস করে তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে জানতে চাইল, কি করছো? বন্যা শীতল কণ্ঠে বলল, অপেক্ষা। তানভীর হেসে বলল, আর একটু অপেক্ষা করো, রাস্তায় আছি। বন্যা নিঃশব্দে হেসে কল কেটে দিয়েছে। প্রায় 30 মিনিট হয়ে গেছে বন্যা অপেক্ষা করছে, বারবার ফোন বের করছে কিন্তু কল দিতে পারছে না। অকস্মাৎ আগে দেখা হওয়া দুটা ছেলের মধ্যে এক ছেলে হাতে জবা ফুল নিয়ে এসে বন্যার সামনে ধরলো। বন্যা কপাল কুঁচকে বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? ছেলেটার ঠোঁট খানিক প্রশস্ত হলো, মৃদু সুরে বলল, আগে নাও তারপর বলছি। বন্যা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আজব তো, আমি কেন ফুল নেব? এর মধ্যে তানভীর এসে ওই ছেলের হাত থেকে ফুলটা টেনে নিয়ে হুংকার দিয়ে উঠল, ওকে ফুল দেওয়ার সাহস কিভাবে হলো আপনার? ছেলেটা থতমত খেয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। বন্যা নিবু নিবু চোখে তানভীরকে দেখছে। তানভীরের রাগান্বিত চেহারা পানে তাকানো যাচ্ছে না। বন্যা বারবার পল্লব ঝাপটে ঘন ঘন শ্বাস ফেলছে। তানভীরের মতো দেখতে ছেলেটা কোথা থেকে দৌড়ে এসে বলল, সরি ভাইয়া, কিছু মনে করবে না প্লিজ। আসলে কিছুক্ষণ আগে আপু আমার বন্ধুকে বদদোয়া দিয়েছিল, আপুর বদদোয়া উল্টো ফলে গেছে, এই খুশিতে ও ফুল দিতে আসছে। তানভীর কণ্ঠস্বর 3 গুণ ভারী করে জানতে চাইলো, কিসের বদদোয়া? ছেলেটা ধীর কণ্ঠে বলল, আপু বলেছিল আমার আচরণের জন্য আমার ব্রেকআপ হবেই। আপু কথাটা বলেছে 1 ঘন্টা হয়নি, তার মধ্যে আমার গার্লফ্রেন্ড নিজে থেকে এসে আমার সাথে কথা বলেছে। গত 3 দিনে যে মেয়ে আমার দিকে তাকিয়ে দেখেইনি সে আজ নিজেই চলে আসছে। সেই খুশিতে আপুকে ধন্যবাদ দিতে আসছি। ওই যে আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তানভীর অর্ধেক নষ্ট হওয়া ফুলটা ছেলেটার হাতে দিয়ে কটমট করে বলল, ফুল দিতে মন চাইলে নিজের গার্লফ্রেন্ডকে দিন, আর অন্য কাউকে দিতে আসবেন না। তানভীর বন্যার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, চলো। বন্যা অনিমেষ আঁখিতে একবার তানভীরকে দেখছে, আবার নিজের হাতের দিকে তাকাচ্ছে। বাইকের সামনে গিয়ে থেমে বন্যার হাত ছেড়ে গুরুতর কণ্ঠে বলল, ভার্সিটিতে কি এসব করতে আসো? মানুষকে ব্রেকআপ নিয়ে বদ্ধ দাও? না, উনি বাড়াবাড়ি করেছিলেন তাই। তানভীর অগ্নি দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কি করেছে তোমার সাথে? বন্যা তড়িৎ রেগে বলে উঠল, না না, ওইরকম কিছু না, উনি মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলেছিল, তাই রাগ উঠে গিয়েছিল। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার রাগও হয়? বন্যা নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, না, আমার আবার কিসের রাগ? রাগ তো সব আপনাদের। আপনার বোনের রাগ দেখতে এত বড় হয়েছি, তার মন মতো কিছু না হলেই ফোঁস করে ওঠে। ইদানিং আপনাদের দেখছি। তানভীর গলা খাকারি দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুমি যেমন ভাবছো আসলে তেমন না, আমি খুব ভদ্র ছেলে। কথাটা বলি তানভীর মৃদু হাসলো। বন্যা ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বাঁকিয়ে নিরেট কণ্ঠে বলল, ও আচ্ছা, তাই নাকি? আমি তো জানতামই না। বন্যার ভাবভঙ্গি দেখে তানভীর উদাসীন কণ্ঠে বলল, তুমি তো আমার সম্পর্কে কিছু জানোই না, আর জানতে চাও না। বন্যা বিপুল চোখে তাকিয়ে পরপর জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? এই যে দেখেছো, আমি বুঝাতে চাই অ, আর তুমি বুঝো ক। তানভীর অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি শুধু শুধু এতটা পথ পেরিয়ে আসছি। বন্যা মুচকি হেসে বলল, আসলে আপনি না আসলে কি সুন্দর জবা ফুলটা এখন আমার হাতেই থাকতো। তানভীর কপাল কুঁচকে বাইকে বসে রাগান্বিত কণ্ঠে বলল, বসো। কেন? বসতে বলছি। বন্যা চুপচাপ উঠে বসলো। তানভীরের কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় হাত রাখতে পারল না। তানভীর মিররের সেই দৃশ্য দেখে মুচকি হাসলো। জনশূন্য একটা রোডে এসে বাইক থামালো। বন্যাকে দাঁড় করিয়ে তানভীর একটা গলিতে ঢুকলো। 5 মিনিটের মধ্যে জবা গাছের ঢাল সমেত অনেকগুলো লাল টকটকে জবা ফুল নিয়ে হাজির হলো। বন্যা বিপুল চোখে তাকিয়ে আছে।
নিরুদ্বেগ সে চাহনি, এই চোখের ভাষা বোঝার সাধ্য কারো নেই। এভাবে তাকানোতে বন্যার থুতনিতেও ভাঁজ হয়ে আছে। তানভীর গভীর নেত্রে বন্যার দিকে তাকিয়ে বরাবরের মতো ভারী কণ্ঠে বলল, এই নাও তোমার জন্য জবা ফুল। বন্যার দৃষ্টি তখনও তানভীরের চোখের দিকে। বন্যা ভ্রু কুঁচকে বলল, আমি কি আপনার কাছে ফুল চেয়েছি? চাওনি, কিন্তু মানুষের থেকে নিতে পারোনি বলে আফসোস তো ঠিকই করছিলে। আমি তখন মজা করছিলাম। তানভীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত সুরে বলল, এমন মজা কখনো করো না যেটা অপর মানুষের হৃদয় আঘাত করে। তানভীরের হঠাৎ পরিবর্তন দেখে বন্যা শুকনো নেত্রে তাকিয়ে রইল। নিজেই হাত বাড়িয়ে ঢালগুলো হাতে নিল। পরপর বাইকে বসে বরাবরের মতো সুপরিচিত জায়গায় এসে বসলো। তানভীরের সাথে একা বের হলে তানভীর সবসময় এখানেই নিয়ে আসে। দুজনের মুখোমুখি বসা, কারো মুখে কোনো শব্দ নেই। বন্যা শান্ত কণ্ঠে শুধালো, আপনি কি রেগে আছেন? না। বন্যা ঠাট্টার সুরে বলল, মিথ্যে কথা বললে আপনাকে কিন্তু খুব সুন্দর লাগে। তানভীর ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকিয়ে বলল, ও, তার মানে এমনিতে ভালো লাগে না? বন্যা ঢোক গিলে কথা কাটানোর জন্য উষ্ণ সুরে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? বাসায়। কি করে? ঘুমাচ্ছে বোধহয়। আবির ভাইয়া কোথায়? রাজশাহী। বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, রাজশাহী কেন? অফিসে কিছু সমস্যা হয়েছে, তাই যেতে হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, বলো। আবির ভাইয়া মেয়েকে কবে বিয়ে করবে? তানভীর উত্তর না দিয়ে চোখ নামিয়ে নিল। বন্যা পরপর আবার প্রশ্ন করলো, কি হলো বলুন। তানভীর পকেট থেকে ফোন বের করে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কল দিচ্ছে, ওয়েট। তানভীর কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া বলো। আবির শক্ত কণ্ঠে শুধালো, কোথায় আছিস? বন্যার সাথে দেখা করতে আসছিলাম। তোর বোন কোথায়? ভার্সিটি আসেনি? না। কি করে ও? সারাদিন কতগুলো কল দিলাম, রিসিভ করার নামই নেই, নেটে পর্যন্ত আসছে না। ঘুমাচ্ছে বোধহয়। তুমি বলো, বড় আব্বু যে ঝগড়ার কথা বলেছিল সেটা কি মিটেছে? ধ্যাত, কিসের ঝগড়া? দুই স্টাফের ঝগড়া লাগছে, তাও আবার ফুটবল খেলা নিয়ে। আব্বুর কানে কে খবর পাঠাইছে, কে যেন বিশাল কিছু হয়ে গেছে। তানভীর মলিন হেসে জিজ্ঞেস করলো, কবে আসবে? আসছে যেহেতু এখন বললো কাল চলে যেতে পারবো না। চাচ্চু আগেই আসতে বলেছে আমায়, আমি পাত্তা দেইনি। এখন এমন সিচুয়েশনে আসতে হয়েছে যে চাইলেও কিছু বলতে পারছি না। 2-3 দিনের মধ্যে কাগজপত্র ঝামেলা মিটিয়ে চলে আসবো। আচ্ছা, সাবধানে থেকো। আবির শীতল কণ্ঠে বলল, তানভীর শোন, বাসায় গিয়ে সবার আগে তোর বোনকে বলবি আমায় কল দিতে। রাত থেকে কথা বলতে পারছি না, কল রিসিভ করছে না, কষ্ট লাগতেছে রে ভাই। তানভীর কিছু বলার আগেই আবির বলল, তোদের বিরক্ত করার জন্য দুঃখিত। তানভীর বন্যার সাথে কিছুক্ষণ কথা বলে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আজও মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে। ইদানিং তানভীরকে গলিতে ঢুকতে দেখলেই উনি রাস্তা দাঁড়িয়ে তানভীরের জন্য অপেক্ষা করেন। তানভীর আসলে রাস্তা আটকে তানভীরকে নামিয়ে নিয়ে গিয়ে চা খেতে খেতে গল্প করেন। প্রথম প্রথম তানভীর বিরক্ত লাগলো, এখন ব্যাপারটা বেশ ভালো লাগে। আবির সারাদিন অফিস শেষ করে টুকিটাকি শপিং করে বাসায় ফিরতে প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে মেঘকে অনেকবার কল দিয়েছে, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। তানভীর বাহিরে হালিমা খানকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলেছে। মেঘের কথা জিজ্ঞেস করার উনি শান্ত গলায় বলেছেন, খেয়ে ঘুমিয়ে পড়েছে। কথাটা শোনা মাত্র আবিরের মন আরো বেশি খারাপ হয়ে গেছে। একটা মানুষ সারাদিন কিভাবে ঘুমাতে পারে? আবির ফ্রেশ হয়ে শুয়ে মেঘের ছবি দেখছে আর একটু পর পর কল দিচ্ছে। এমন করতে করতে এক সময় আবিরও ঘুমিয়ে পড়েছে। গতকালের মতো আজও ঘুম ভাঙার পর মেঘের নাম্বারে কল দিল, কিন্তু এবারও রিসিভ হলো না। বাসে কল দিয়েও আশানুরূপ উত্তর পায়নি। হালিমা খান বলছেন জানেন না, মালিহা খান বলছেন হয়তো ভার্সিটিতে গেছে। এদিকে তানভীরও কল দিচ্ছে। তানভীর সকাল থেকে ব্যস্ত। তানভীরের ফ্রেন্ডদের আম্মু অসুস্থ, সেখানেই দৌড়াদৌড়ি করছে। আবির রাজশাহী এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে খানবাড়িতে। মেঘের সঙ্গে কথা বলতে পারছে না, ও কি করছে, কেমন আছে কিছুই জানতে পারছে না। দেখে আবিরের মনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। অফিসের কাজেও বেশ মনোযোগী দিতে পারছে না। টেবিলের কাগজপত্র ছড়িয়ে আনমনে ভাবছে, আমি এখানে আসায় মেঘ কি রাগ করেছে? এই জন্য কি আমার কল রিসিভ করে না?
কিন্তু মেঘ তো এমন না। ও রাগ করলেও আমার কলটা তো রিসিভ করতো। বিকেল দিকে অফিস থেকে বের হয়ে মেঘকে কল দিল, বরাবরের মতো এবারেও রিসিভ হলো না। পরপর তানভীরকে কল দিল, তানভীর কল রিসিভ করতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথায় তুই? বাহিরে। কেন? বাসায় কেউ কল রিসিভ করছে না, তোর বোনও রাগ করে বসে আছে, আব্বু পর্যন্ত রিসিভ করছে না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি আব্বুকে ফোনে সব বলে দেব। তুই বাসায় গিয়ে আব্বুকে ফোনটা দে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, বড় আব্বু এখন কথা বলার অবস্থাতে নেই। কেন, কি হয়েছে? সিফাত ভাইয়া বাসায় আসছেন। হোয়াট? হোয়াই? আমি জানি না। আবির রাগে বলল, আব্বু গিয়ে নিয়ে আসছে? না না, বড় আব্বু কিছু জানেন না, হুট করেই চলে আসছে। এখন আর কি রান্না করা হচ্ছে, খাইয়ে বিদায় দিয়ে দিবে বোধহয়। আবির কণ্ঠ তিন গুণ ভারী করে বলল, সিফাত বাসায় আসছে অথচ আমায় কেউ জানায়নি কিছু? তুই বা বাহিরে কি করছিস? মেঘ কোথায়? আমি বনুকে নিয়ে বের হয়েছি। বের হয়েছিস মানে? কোথায় বের হয়েছিস? আর ফোনটাও ওকে দে তো। বনু আবার আমার পাশে নেই, ও পার্লারে গেছে, আর আমি একটা কাজে একটু দূরে চলে আসছি। বাসার পরিস্থিতি কি? আর হঠাৎ ওকে নিয়ে বের হতে হলো হলো কেন? সব ঠিক আছে তো? আবিরের একের পর এক প্রশ্ন নাজেহাল তানভীর ঢোক গিলে ছোট করে বলল, সিফাত ভাইয়ার হাবভাব আমার সুবিধার লাগেনি, কি হয় বলা যায় না, তাই আগেভাগে বনুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছি। এখন ফোন সাইলেন্ট করে রেখে দিব। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোর বোনের যেন কিছু না হয়। হুম। আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানভীরের কল দিলে বেশিরভাগ সময় বাহিরেই পাওয়া যায়। আম্মুকে কল দিলে শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলেও তেমন কিছুই বলে না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে, মেঘকে দেখার জন্য ভেতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসার গত 6 মাসের জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ ফাইল দেখতে হচ্ছে, হুট করে চলে যেতে পারছে না। সবকিছু ঠিক থাকলে আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করেই বাসার সবার সামনে বিয়ের প্রস্তাব রাখতো, কিন্তু এগুলো কিছুই হলো না। মেঘকে ছোটখাটো ভাবে প্রপোজ করতে পারলেও বাসার এখনো কিছু বলে উঠতে পারেনি। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানবীরের সাথেও কথা হয়নি আবিরের। তানবীর প্রচন্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সেই যে রাতে ঘুমিয়েছিল এখনো উঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতে আম্মু, মামুনি, আব্বু, চাচু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউ কিছুই বলছে না। মালিহা খান বলছেন উনি কিছু শুনেননি। আলী আহমদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করেছেন। বাসার এলোমেলো অবস্থা দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনি বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিফাত নামক ছেলের ব্যাপারে আলী আহমদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পরপর রুমে আসছে। সকালে মেঘ কল ধরেছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে দিয়েছিল। সেসবই এখন গোছাতে হচ্ছে। দিশবিতা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকা চলে এসেছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরোনো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবেন। আসার সময় এমনিতেই সরি টরি বলে এসেছি, তাই ওনাকে রাগানোর মতো কাজ আর করা যাবে না। ও আচ্ছা। রাকিব শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবে একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতে খুব ভয় পাই, গেলি 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাঁশ খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগে আমি সেখানে উপস্থিত থাকবো। আবির কিছু বলতে পারল না, মুখের উপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11টা বেজে 47 মিনিট। বাসার মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্রের নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মলিন হেসে জিজ্ঞেস করলেন, বাবা ভালো আছো?
আবির কোনো রকম ভালো বলেই ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছেন। আবির আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগ ফেলিয়ে ছুটলো মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজায়। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গোছানো মেঘের রুম কখনো দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানভীর, মিম কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছেন। আলী আহমদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বললেন, কখন আসছো? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বললেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কখন আসছো। আবিরের শরীর ঘামছে। সারা বাড়ি ছুটে এসে এখন স্থির হতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরো ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করেছি মেঘ কোথায়? ও যেখানে থাকার সেখানেই আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদু সুরে বললেন, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠেছে। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। চোখে সবকিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত সুরে বললেন, গলা নামিয়ে কথা বলুন। তোমার সাথে কি আমাদের ফাজলামো সম্পর্ক নাকি? আবিরের কানে কিছুই ঢুকছে না। অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না। আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাস সময় দিয়েছিলে। সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবির দু চোখ টকটকে লাল হয়ে আছে। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। পরনে শার্ট ভিজে একাকার অবস্থা। আবির দু হাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানভীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গেই গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে দেখছেন। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কুল কৃশ লাল চোখ দুটো আগ্নেয়গিরির লাভার ন্যায় রক্তাভ বর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষপিঞ্জরের আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্কের হুমকি খেয়ে পড়ছে। এলোপাতাড়ি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদরে আদলখানা ভাসছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানভীরকে শখানে কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কলও। বাসায় এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। আবির দুহাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করলো, আমি কিচ্ছু বিশ্বাস করি না। সত্যি করে বলুন, মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী সুরে বললেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে এসেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে আর একটা মানুষও নেই। বাহিরে ডেকোরেশন, লোকজন, হাউকাও শোনা যাচ্ছে। আবির ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলল, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথাই জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদস্পন্দন থেমে গেছে। পরপর অপ্রতিভ কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা আপনি বলছেন? ওর জীবনের সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার। ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যে নাটকটা সাজিয়েছেন, সেই নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেঘকে ঠিক আমার করে নিব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমদ খান গুরুভাব কণ্ঠে বললেন, কি সব আবোল তাবোল কথা বলছো তুমি? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু, চাচু, আমি আপনাদের দুজনকে বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনা করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমাকে দিয়ে দিন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিন কোনো আঁচড়ও পড়তে দিব না, প্লিজ। আলী আহমদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামুনিকে ভালোবাসো? এটা কোনোদিন বলেছো আমাদের? এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনের ফোকাস করো।
মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট আবির আর আলী আহমদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে, তবু বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না, তানভীর সবকিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিম শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি, তুমি তো জানো মেঘ কোথায়, প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখের পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগে আলী আহমদ খান হুংকার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনের আশা, একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারবো। আজ আমি যে অবস্থায় আছি সবটুকু তার জন্য। গত 9টা বছর বুকের উপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে কি আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়। আলী আহমদ খান রাশভারী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্রই আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের উপর থাকা কাচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রা অতিরিক্ত রাগে চিৎকার করলো, মেঘ আমার মানে আমারই, আমৃত্য মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাচের জগ, সাথে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিজোড়া দু চোখ দেখিয়ে থেমে গেলেন স্বয়ং আলী আহমদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথা বলতে পারছে না। আবারও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছে। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। অকস্মাৎ এলোপাতাড়ি ছুটলো নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায়? বলুন নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘশ্বাস নিঃশ্বাস পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো, আমি পারছি না চাচ্ছু, মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হবার আগে আলী আহমদ খান রাগে সুরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত সুরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নিরেট দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালে পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেয়েকে এনে দিবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন আর উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির, প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসতেছে। আলী আহমদ খান আবিরের কাছে যেতে নিলে আবির 2 পা পিছিয়ে তপ্ত সুরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন,
আবির, আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নও। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো মুখ, তবুও জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই, আমি বড্ড বোকা। যখন 6 বছর অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবেন না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতাম না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘ কেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছর ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু, আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সব সময় আপনিই বলে এসেছেন কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয় সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রেখে কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবী মায়া ত্যাগ করব। আবিরের দুচোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছে। আলী আহমদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বোধশক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেননি। আলী আহমদ খান নিজের বন্ধু মহলের বরাবরই নিজের ছেলের একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজের আঁতকে উঠেছে। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সন্তর্পণে নিজের চোখ মুছিয়ে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট, সময় শেষ। আলী আহমদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে গুরু শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমদ খানের নজর মেইন গেটের দিকে পড়ে। মেইন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বেগ ও স্পষ্ট, ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষ পিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচন্ড বেগে দকবক করে করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মস্তিষ্ক একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগে মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে, নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না। আলী আহমদ খানের নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বলল, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘোরালো, সহসা নজর আটকালো এক অপরূপ পানে। বিস্ময় সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি, মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনা পুরো গা ভর্তি, কপালে ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদর আরো বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অভিক্ষুব্ধ হয়ে রইল। অন্যমনস্ককার আবিরের দুচোখ বেয়ে তখনও নির্বোধী অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তে আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির
অব্যবহৃতভাবে ছুটল, মেঘের ঠিক সামনে গিয়ে দুই হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে ঝাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সকলে নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিচ্ছে, নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না প্লিজ। আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত ৩-৪ দিন বুকের ভেতর যে ঝড় চলছিল, সে ঝড়ের সমাপ্তি ঘটছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উদ্যত করে তুলেছিল। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে, বুক ঘুরে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানবীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ সুরে বলল, চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপ নষ্ট হয় তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছি, আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানভীর সামনে গিয়ে যে ফ্লোর থেকে রিভলভারটা উঠাতে যাবে, অমনি আলী আহমদ খান হুংকার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এতটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না, আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কখন দুষ্টামির সুরে বলল, ভাইজান তুমি যেন কেন কিনছিলা? আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে আর আমার মেয়ে জামাইকে কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে দিয়ে দিচ্ছি, নিরাপদে রাখতে না পারলে বুঝাবো পরে। তানভীর 2 ভাইয়ের কথা শুনে মুখে চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়ে বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতে আবিরের কান্না কমে এসেছে। আলী আহমদ খান চাপা সুরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরো আগে থেকেই জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জে তো সে কবেই জিতে গেছি আমি। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জে জিতেছিস বলেই তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগে বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলো আমি হার মানবো না। দেখলি তো আমি হার মানিনি, আর মানবো না। আর একটা কথা, খুশি হইতেছিস হ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁচাতে আসিস না। দোয়া করে যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছন পেছন যেতে যেতে শুধালেন, তুমি কি বলতে চাইছো ভাইজান, বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে, তখনই মিম, আদি, আইরিন, আলিফ, জান্নাত, আসিমদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবিরের মেঘকে দেখে গলা খাকালি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে তো? মিমদের হই হুল্লোড় শব্দ কানে ঢুকতে আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিহা খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখে মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? আলী আহমদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার এত দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলে ছেলের করুণ পরিণতি দেখতে পারতে, তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মিমের বিয়ের কথা বলে বসলো।
কারো কোনো আপত্তি আছে কি না জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ারই কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসায় কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তাই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিহা খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিহা খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিহা খান যে এসবের কিছুই জানে না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগে আলী আহমদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকি সুরে বলে উঠল, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা? কি সুন্দর দৃশ্য! মালিহা খান কপাল গোটালেন, মোজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রু কুঁচকে এগিয়ে গেল সোফার কাছে, পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত সুরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বলছেন আপনি? কি হয়েছে? আলী আহমদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করে খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিস ফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দিবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকে পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার সুরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছর আরো 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি, মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওইরকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির বাসায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজিটিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারা দুনিয়ার খবরে তার বিশেষ মনোযোগ নেই। যে মেঘের বিষয়ে কথা উঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা একদিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায় মেঘকে নিয়ে শহরে ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি তাদের রাস্তায় দেখে। আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলো সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলায় উনি বিষয়টা পাত্তাই দেয়নি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওইরকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গিয়েছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসাতে, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতে আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছি কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম।
আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয় তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম। তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কিনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলো, কেন বারণ করি সবসময় সেটা বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো? না, জানো না। ছেলেদের বয়স 20-25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলটা কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতা যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবির যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারো মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেয়েকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম, আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলবো, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোনো ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়লো, মনের টান কমলো। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষ ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিত ফুপ্পির সাথে আমার পরিচয় হলো। ফুপ্পির সাথে এই বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে নেননি, 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেয়েকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথে ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছো। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না। আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটাই অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি সেসব ভেবে ভয় পেয়েছিলে, সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজপ্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিত না। কোনো বাড়িতে মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়তো।
সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে যুগ পাল্টে গেছে, প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত সুরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিনে কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম, তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দেবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যা ইচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেয়েকে ওই নজরে দেখেই না, পছন্দ করে না, হ্যান ত্যান আরো অনেক কিছু। তখন আমার ভেতরের জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়েক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়েক্ট করলো না, মুখ ফুটে কিছু বললো না। তানবীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলো বিকেলে, যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানবীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনো ভাবে খবর পেয়ে গিয়েছিল, হয়তো খবরটা বাসা থেকেই কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথাই আসলো মিনিং। এটাই ছিল। মেঘের বিয়ের ভাঙ্গার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না। পারলে ওনার সামনে প্রমাণ করতে, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো। নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুংকার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজান সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না। উনি আমার কাছে হেরে গেছেন, এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেদার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছে মতো রাগ ঝাড়লো। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছে। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়। তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগে দিন সকালে ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিল আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার না মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রমাণিত আমার সাথে ফোঁস করতেন।